সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। নির্বাচন পিছিয়ে দিতে দেশে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, দেশে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। বিএনপির অপর নেতা আমির খসরু অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, সরি, সংস্কারের করার দায়িত্ব আপনাদের না। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 90-এর গণঅভ্যুত্থানে দেখেছি সংস্কারের কথা বলেও নির্বাচিত সরকার সে কথা রাখেনি। আমরা চাই না এবারে আর জনগণের সঙ্গে প্রতারণার কেউ সুযোগ পাক। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সংস্কারের দায়িত্ব কার, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং অনিক রায়, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল দেশটিতে ঈদ। বাংলাদেশে খালি চোখেই দেখা যেতে পারে রোববার, পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। সে করে ফিরছে মানুষ, চিরচেনা চেহারায় লঞ্চ টার্মিনাল। সময় মতো ছাড়ছে ট্রেন, ভোগান্তিহীন ঈদযাত্রায় স্বস্তি। বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেই নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত। অভিযোগ মির্জা ফখরুলের, দেশের স্বার্থে আঘাত এলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠা হবে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্র, বললেন ডক্টর ইউনূস। কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ, অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে মিলল দ্বাদশ সংসদ নির্বাচনের ব্যালট। নাটোরে জেলা প্রশাসকের পুরনো বাংলো থেকে উদ্ধার। আমরা আলোচনায় আসি। প্রথমে মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করে। আজকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে নির্বাচনে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে বলে তার কাছে মনে হচ্ছে, এবং ডিসেম্বর না জুনে মার্চেও হবে সরকারের এক এক সময় এক এক কথা বলছে। এটা শেখ হাসিনার কিছু কথাবার্তার সঙ্গে মিল পাচ্ছে বলে বিএনপির মনে হচ্ছে অন্তর্বর্তী সরকারের ভাষায়। আপনি কি মন্তব্য করেন? মিল তো আপনি খুঁজতেই পারেন, এতগুলো ইলেকশন হলো, বিভিন্ন জনের সঙ্গে মিল খুঁজতে পারেন। তো আমি মিল টিল খুঁজি না। আমার কথা হলো কি যে আমিও কিন্তু নিজেও কিন্তু মনে করি যে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে এক ধরনের ঢাক ঢাক গুড়গুড় আছে। তারা স্পষ্ট করে কোনো কিছুই বলে না। বলে সমস্যাটা কি? ওনারা বলে দিন আমি আগামী বছরে জুনে ইলেকশন করব। এর আগে আমাদের কাছে মনে হচ্ছে আমরা প্রস্তুত হতে পারবো না, হয়ে গেল। কিন্তু বলতে অসুবিধাটা কি? এই সময়ে ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, অমুক তমুক, এটা কি গ্রামীণ ফোন প্যাকেজ নিচ্ছি নাকি ভাই? এগুলি কি? এটা তো কোনো ব্যাপার না, এটা বলে দিলে পারে। শোনেন, নির্বাচনের জন্য মানুষের মনে একটা আকাঙ্ক্ষা আছে। 30 বছর 32 বছর বয়স হয়ে গেছে, ভোট কিভাবে দিতে হয় সেটাই জানে না এ পর্যন্ত। ওই লোকগুলো জানে যে আমি ভোট দেওয়ার পর যারা নির্বাচিত হবে তারা আমার বাড়িতে নির্বাচিত হওয়ার পর পোলাও কুরমা পাঠাবে না, এটা তারা জানে। তারা জানে অবস্থার পরিবর্তন কি হবে, এটাও তারা জানে। বাট তাদের হলো একটা ভোট আমি দিতে চাই। আপনি ব্যবস্থাটা করেন, আপনি বলেন যে আমি এই এই কাজ করবো, এই কাজ করতে আমার একদিন সময় লাগবে। বলতে অসুবিধাটা কি? লজ্জা পান কেন? এখানে তো লজ্জার কিছু নাই। আপনি তো ভোট দেওয়ার জন্যই আসছেন, নাকি অন্য কিছু করার জন্য আসছেন? আপনার কাছে ভোট দেওয়া ভাই, অন্য আলাপ করে লাভ নাই। আমি হ্যান করবো তেন করবো এগুলো আপনার ভোট একটা নির্বাচনের ব্যবস্থা করে আপনার কাজ। এবং নির্বাচনের মাধ্যমে জনগণ ই করবে, বেছে নেবে যে তারা কাকে আগামীতে ক্ষমতায় দেখতে চায়, তারা কাদেরকে শাসন ক্ষমতায় দেখতে চায়। এটা জনগণ সিদ্ধান্ত নেবে। তো সেই সুযোগটা জনগণকে দেওয়া উচিত আমি মনে করি। এবং এই ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের মনে করেন অনেক উপদেষ্টা আছেন, তারা ইলেকশনের কথা বললেই মন খারাপ করে ফেলান শুরুর থেকেই। তারা যত বেশি থাকতে পারি, লটারিতে পাওয়া একটা পদ পাইছি, কোনো যোগ্যতা ছাড়াই তো পদ পাইছে অনেক। আমি বলি তো এইখানে অনেকগুলি উপদেষ্টা আছে যাদের সঙ্গে এই আন্দোলনের, এটাকে আপনার গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, নৈতিক, মানসিক, আদর্শিক কোনো সম্পর্ক ছিল না তো। হয়ে গেছে পাওয়ারফুল মন্ত্রী, এখন তারা মন্ত্রিত্বর ক্ষমতা খাটাচ্ছে, সুবিধা পাচ্ছে, সুবিধা নিচ্ছে। কাজে এটা বলে লাভ নাই। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, এরা তো আন্দোলন করছে, আন্দোলন করার সময় যদি বলতেন আপনি, ভাই আপনি ভালোভাবে আন্দোলনটা করেন, খালি
যদি জিততে পারেন, আন্দোলন যদি জয়ী হন, তাহলে নূরজাহান বেগমকে আমরা বানাবো স্বাস্থ্য উপদেষ্টা। ও তো আপনাদের মারতো। কে নূরজাহান বেগম রে ভাই? কে নূরজাহান বেগম? আছে, কিছুই করে না, বসে থাকে। তো সে কি এই আন্দোলনের ফসল? সে ডক্টর ইউনূসের ফসল। ডক্টর ইউনূস তাকে পছন্দ করছে। ডক্টর ইউনূস তার কাজের মহিলা কেন বলতে সেও মন্ত্রী কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে? হয়নি তো। অনেক দলের তো মতামত ছিল বলে। কোন দলের মতামত ছিল ভাই? কোন দলের মতামত? কে মতামত? ওই তালিকাটা আমার দেখান, আমি কি দেখি। এগুলি বলে লাভ নাই। মুদ্রা কথা হলো যে আপনারা দ্রুততার সঙ্গে জনগণের হাতে ক্ষমতাটা দিয়ে দেন। জনগণের হাতে কি হবে? আমি ভোট দিয়ে নির্বাচন করতে চাই, যে আমি কাকে নির্বাচিত করব, সে দেশ চালাবে, সে আমার প্রতিনিধি। এরা আমার প্রতিনিধি না, সিম্পল না। এখন আন্দোলনের পরে আমাদের জন্য সরকারের জন্য গ্রহণযোগ্য একটা ক্যারেক্টার দরকার ছিল। আনডাউটলি ডক্টর ইউনূস হলো সেই ক্যারেক্টার। তাকে সবাই মিলে, অন্য কেউ আসলে আরো আওলা বস্তু, ওনাকে সবাই মিলে পছন্দ করে আনছে। ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, জাতীয়ভাবে আছে, আন্তর্জাতিকভাবে আছে, খুব ভালো, কোনো সন্দেহ নাই। বাট উনি নিজেই বলতেছেন এটা আমার জায়গা না, এটা নট মাই কাপ অফ টি। ওকে ফাইন, এটা ওনার জায়গা না। উনি বুঝেন এই কাজ কখনো উনি করেন নাই। এখন উনি বলতেছেন আমি শিখতেছি, শিখেন, আমার কোনো আপত্তি নাই। যেহেতু আপনি নিজে জানেন যে এই কাজটা আপনার না, আপনি এই কাজে এক্সপার্ট না, জীবনে কখনো করেন নাই, তখন আপনার উচিত ছিল কি এমন লোককে আপনার সঙ্গে নেওয়া, যারা এত এক্সপার্ট হবে যে তাদের সাফল্যের কারণে আপনি যে কিছু জানেন না এটা কেউ টের পাবে না। এটাই হওয়া উচিত ছিল। আপনি হলেও তাই করতেন, আমরা হলেও তাই করতাম। উনি করছেন কি, ওনার চেয়ে আনারে কতগুলি লোকটা টুকাই নিয়েছেন। আইনার বলে কি, ওনাদেরকে আমি কিছু বলি না, কারণ আমি তো নিজেই বুঝি না। আমরা করতে করতে শিখবো। আপনি ধরেন একটা ভাই প্লেন কিনলেন, ওটা পাইলট লাগবে, আপনি একজন নিয়ে আসলেন যে সে আমার খুব পেয়ারের লোক, একটা ম্যানুয়াল ধরাই দিয়েছি, উনি পড়তে পড়তে শিখবে, ওই প্লেনে আপনি উঠবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি একা উঠেন, সমস্যা নাই, পুরো যাত্রীকে নিয়ে উঠবেন। জি, আমরা আবার আপনার কাছে আসবো। অনেকটাই আপনার কাছেও কি মনে হয় কিনা যে নির্বাচনে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে, এবং আপনারা তো বারবারই সংস্কারের পরে নির্বাচন চাচ্ছেন, বিএনপি বলছে যে আসলে অনির্দিষ্টকালের জন্য তো সংস্কার চলতে পারে না। আপনি কি মন্তব্য করবেন এই বিষয়ে? প্রথমেই হলো যেটা বলি সেটা হলো আমাদের হিসাবটা খুবই সিম্পল। আমরা একটা সংস্কারের রোডম্যাপ চাই, যে রোডম্যাপে শেষ হবে নির্বাচন, একটা পদ্ধতি, একটা মাত্রা। যেটা ভাই বলছে আমি এর সাথে একমত, যে কেন এখনো জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, কিন্তু কি কারণে গভর্নমেন্টের থেকে বলা হচ্ছে না যে 2 মাসের মধ্যে আমরা এটার সকল মিটিং শেষ করব। 2 মাসের মধ্যে আমরা এটার মিটিং শেষ করব। 2 মাসের পরে মিটিং শেষ করার পরে আমরা মনে করেন যে সাপোজ জুন জুলাই মাসে আমরা কতটুকু করব, কিভাবে হবে, কার মাধ্যমে সংস্কার হবে, সংস্কার কোন পার্লামেন্টে হবে, সকল সিদ্ধান্ত নেওয়ার পরে জুন জুলাই মাসে হয়তো আমরা অ্যাকুরেট ডেট ডিক্লেয়ার করবো। আমরা তো এরকম একটা রোডম্যাপ চাচ্ছি। আমরা তো কখনো বলতেছি না যে আপনি নির্বাচন আটকান, কারণ আমরা জানি বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক্যাল ট্রেনে বাংলাদেশকে উঠতে হবে, একটা ডেমোক্রেটিক্যাল ফেজে বাংলাদেশকে উঠতে হবে। কারণ গত 18 বছর বা একটা লম্বা সময় আমরা একটা ডেমোক্রেটিক্যাল ফেজে ছিলাম না। এবং আমরা বারবার কথা বলার সময় শুধু গত 15 বছর বা 16 বছরের উদাহরণ দিই, কিন্তু আপনি দেখুন আমাদের স্বাধীনতার 1971-এর পরে এখন পর্যন্ত আজকে আমাদের 53 বছর 54 বছর চলছে। সেই সময়ে এসে আমরা এখন পর্যন্ত একটা ফেয়ার ইলেকশন, একটা ফেয়ার পাওয়ার ট্রানজেকশন আমরা করতে পারি নাই। আপনি আবারও বলবেন একটা ইলেকশন হয়ে যাবে ইলেকশন, হোয়াট নেক্সট? আমরা 90 গণঅভ্যুত্থানে তো দেখেছি, আমার মানে ভাইরা তো তখন ছিলেন, ভাইরা তখন তারা তো জানেন বিচ্রে হয়েছে, তাদের হাত থেকে কায়রা নেওয়া হয়েছে। কোথায় গেল 10 দফা? কোথায় সেই মানে মনে করেন 3 জোটের রূপরেখা? ফলে মানুষ কিন্তু বারবার এগুলো দেখেছে। তো আমরা বলছি এইবার এই পুরো শোটা জনগণের সামনে হবে, ওপেন হবে, জাতীয় ঐক্যমত কমিশনের মধ্যে হবে। আমরা দেখব প্রত্যেক দল দেশের জন্য কি কি চায়, কেন চায়, এটা ওপেন আছে। এটা আমি যতটুকু জানি গভর্নমেন্টের ওয়েবসাইটেও আছে। জনগণ দেখুক, আমরা 2-3 মাস সেই ডিবেট শেষ করে একদম অফিসিয়াল একটা জুলাই চার্টার তৈরি করে আমরা ইলেকশনে যাই। এমন তো না যে আমরা বলতেছি 3 বছর ধরে আপনি এই আলোচনা চালান, কিন্তু এই আলোচনা তো 3 মাস ডিমান্ড করে, কারণ আসলেই গত 53 বছর এটা হয় না। কিন্তু আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, সেটাও একজন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে এই সরকারের বক্তব্যের মাঝে তিনিও হাসিনার সরকারের সুর পাচ্ছেন, এবং হাসিনা যেমন উন্নয়ন, তারা চলে গেলে উন্নয়ন রাজনৈতিক দলগুলো করবে না এমন কথা বলতেন। অন্তর্বর্তী সরকারও বলছে যে তারা চলে গেলে আসলে সংস্কার অন্যরা করবে না, এবং তিনি বলেছেন যে সরি, এটা আপনাদের দায়িত্ব না, অর্থাৎ সংস্কার আপনাদের দায়িত্ব না বা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব না। আপনি কি মনে করেন? আমি তার সাথে আংশিক একমত। এই সংস্কার করার দায়িত্ব তো তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের না, কিন্তু সংস্কারটা কতটুকু হবে, কিভাবে হবে,
আমরা কোন পার্লামেন্টে সেটাকে অ্যাপ্রুভ করব, এটা তো বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলার একটা সারা বাংলাদেশের সামনে ওপেন হইতে হবে, তাদের তো ঘোষণা দিতে হবে। এই যে মনে করেন আমরা দেখলাম যে একটা সংস্কারের প্রপোজাল আসছে যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সেখানে বিএনপির মতামতটা কি, যে টানা 3 বার হইতে পারবে না। তার মানে কি, আপনি 2 বার হন, একবার গ্যাপ দিবেন, আবার হন, কোনো সমস্যা নেই। তো সেই প্রধানমন্ত্রী তো পাওয়ারফুল। এখন এটা তো সারা বাংলাদেশ জানলো, সারা বাংলাদেশ দেখলো, দেখুক বাংলাদেশ যে কে কোন প্রপোজালে কি বলতেছে। আমাদের নেক্সট যে ডেমোক্রেটিক্যাল ফেজ, সেই ডেমোক্রেটিক্যাল ফেজ কিভাবে তৈরি হবে, সেই ডেমোক্রেটিক্যাল ফেজে আমি কি ওই যে আমরা গল্প করতাম বন্ধুরা যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র বলতে কি বুঝে, বাংলাদেশের মানুষ গণতন্ত্র বলতে বুঝে হলো 5 বছর পরে ভোট, যে আমি একটা ভোট দিই, আর কি হয় রাষ্ট্রের সাথে আমার কি সম্পর্ক, আমি এখান থেকে কি অধিকার আমার পাওয়ার, এগুলো বাংলাদেশের নাগরিক জানে না, বাংলাদেশের জনগণ জানে না। তো এইবার যদি সবার সামনে এরকম একটা ওপেন শো হয়, সবাই যদি দেখে যে বিএনপি কি চাচ্ছে, এনসিপি কি চাচ্ছে, বাকি পলিটিক্যাল পার্টিগুলো কি চাচ্ছে, তো জনগণ তার ম্যান্ডেট ঠিক করতে পারবে, সে বুঝতে পারবে কে তার পক্ষে আছে কে তার বিপক্ষে আছে, সে শুনুক। আমরা কিন্তু বারবার আমরা বলতেছি এই জিনিসটা কোনো এরকম না যে 1000 বছরের আলোচনা করার বিষয়, কিন্তু আমাদের গত 53-54 বছরে একটা ডেমোক্রেটিক্যাল স্পেস তৈরি হয় নাই, এই সত্য, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। নাহলে আমাদের এখানে 2000-এর মতো মানুষের জীবন দিতে হতো না। ফলে যেহেতু এটা তৈরি হয় নাই, আমাদের কাছে একটা অপরচুনিটি আছে, আমরা সবাই মিলা সেই 3-4 মাস, সামনে 3-4 মাস, কেন আমি এটাই তো আমরা বলতেছি যে কেন গভর্নমেন্ট এখনো ডিক্লেয়ার করতেছে না যে আমি আগামী 3 মাস বা আগামী 90 কার্য দিবস আমি এই আলোচনা চালাবো, জাতীয় ঐক্যমত্য কমিশন প্রত্যেক দিন বসবে, প্রত্যেক পলিটিক্যাল পার্টি আসুক, তাদের ব্যাখ্যা তুলে ধরুক, জনগণ দেখুক, তারপর নিশ্চয়ই ইলেকশনের সময় জনগণের ডিসিশন নেওয়াটা অনেক বেশি শার্প হবে, তারা নিতেও পারবে। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল ভাই। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে বিএনপি আগামী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে, এই কারণেই আসলে অনেকে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছে এবং প্রয়োজন হলে বা দেশের স্বার্থে আঘাত এলে আবারও বিএনপি মাঠে নামতে পারেন বলেও তিনি হুঁশিয়ারি করেছেন। না, উনি যে বললেন যে পাবে, ভোট হয়ে গেছে, ভোট তো হয় না রে ভাই, আগে কেমন কিরকম হয়, জ্যোতিষ নাকি, এত সবাই পাবে, যে কেউ আশা করতে পারে। যারা ইলেকশন করবে তারা কি হারার জন্য ইলেকশন করবে? তারা তো জেতার জন্য করবে, সবাই পেতে পারে। দেখেন, আমার অভিজ্ঞতা তো আছে মোটামুটি, আমি 91 এই ইলেকশনটা আমি দেখছি, কারণ আমি ঢাকা শহরে, তখন আমি সাংবাদিকতা করি 91 সালে। আওয়ামী লীগ যে জিতবে এতে কারো কোনো সন্দেহ নাই, কে কোন পোর্টফোলিও নিবে এটাও ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এই সাদেক হোসেন খোকার কাছে পুরান ঢাকায় শেখ হাসিনা হাঁটছে, এই তেজগাঁওতে মেজর মান্নান তারা কেউ চিনে না, তার কাছে শেখ হাসিনা হাঁটছে, ভাগ্যেশ টঙ্গিপাড়া সে একটা সিট রাখছিল, তাহলে কি হতো তার? তো এটা কেউ জানতো, কেউ বুঝছিল যে হারবে। কাজে মানুষ কি চায়, ভোটটা ভাই যতই পাত্তা না দেন না কেন, আমি তো মনে করি যে ঠিকঠাক মতো ভোট, শেখ হাসিনা সবচেয়ে ভয় পাইতো ভোটকে, এই জন্য সে ভোটটাকে শেষ করে দিয়েছিল। ভোট যে কোথায় যাবে, কে কাকে দিবে আপনি জানেন না, এবং গ্রামের সহজ সরল মানুষ বলেন আপনার কাছ থেকে পান বেরি সিগারেট নিয়ে যাওয়ার ভোট দিয়ে আসবো, এগুলো গ্রামের মানুষের কাজে। আগে উনি পট করে বলেন কেন, অতি আত্মবিশ্বাস ভালো না? জি, কিন্তু এটা গ্রামে ওনাকে আমি রিকোয়েস্ট করব একটু মাঠ পর্যায়ে খবর নেন না ভাই, মাঠ পর্যায়ে কিন্তু অবস্থা ভালো না, মাঠ পর্যায়ে খবর আমি পাই, এত ভালো না মাঠ পর্যায়ের অবস্থা। চাঁদাবাজি, যে অবাধ চাঁদাবাজি চলছে সারা দেশে এখন, এবং সেই চাঁদাবাজির 80% চাঁদাবাজির জন্য লোকে দায়ী করে লোকে বিএনপির প্রলোভনকে, যার কাছ থেকে চাঁদা নিছে, যার যে দেখতেছে চাঁদাবাজি হচ্ছে সে বিএনপির ভোট দেবে? এত সোজা না দুনিয়াটা। কাজেই এত চট করে মন্তব্য করতে আমি না করবো। ওনার মতো একজন সিনিয়র পলিটিশিয়ান উনি এত চট করে বলে ফেলার আগে আমি জিতবো, হ্যাঁ হয়তো অন্য কেউ মনে করতে পারে, হয়তো ওনারাও মনে করতে পারেন ওনারা জিতবেন, এই জন্য পেছাই দেওয়ার চেষ্টা হচ্ছে। অনেকে তো ভাবছে আমি এখন মাঠ গুছাইতে পারি নাই, আর একটু সময় পেলে ভালো মতো গুছাবো, এটা যার যার স্ট্র্যাটেজি। কিন্তু যারা এগুলো ভাবছে তাদের কি নির্বাচন পিছিয়ে দেওয়ার ক্ষমতা আছে? তা তো নাই। এখন জিনিসটা করতেছে হলো গিয়ে গভর্নমেন্ট, গভর্নমেন্ট কেন করতেছে? এটা কি আপনার কখনো মনে হয় কিনা যে আসলে এনসিপির যিনি আহ্বায়ক হলেন তিনি গভর্নমেন্টে ছিলেন, কিংবা এনসিপি কোনো ধরনের কিংস পার্টি হিসেবে মাঝে মাঝে বলা হয়, বিএনপির পক্ষ থেকে অনেক সময় অভিযোগ করা হয় এই এনসিপিকে কোনো ধরনের সুবিধা দেওয়ার জন্য আসলে কিছুটা টাইম বাইট করার জন্য সরকার কিছুটা একটু বিলম্ব করছে নির্বাচনের। কিংস পার্টির ডেফিনেশনটা আমি সহজ বলতে পারবো না, এটা একজন এক এক রকম দিবে। কেউ বলবে জাতীয় পার্টি কিংস পার্টি ছিল, কেউ বলবে বিএনপি কিংস পার্টি ছিল, কারণ কিং নিজে পার্টির প্রধান ছিলেন, এটা তো হতেই পারে। তো আবার 111-এর সময় কিংস পার্টি আরেক রকম ছিল,
তারা মানে আর্মির থেকে একটা পার্টি বানানোর চেষ্টা করছিল। তো আর্মি তখন কিং ছিল না, তো কিং ছিল ফখরুদ্দিন সাহেব। তো ওটা ওইভাবে হয় না, কিন্তু হইতে পারে ক্ষমতার সঙ্গে তার সংলগ্ন। আপনি যদি ক্ষমতার সঙ্গে কাছাকাছি থাকা বলেন তাহলে এনসিপি কিংস পার্টি, এটা আমি মনে করি। এটা এই কারণে মনে করি এনসিপির আসলে বড় ক্ষতিটা করে দিয়েছে ইউনূস সাহেব নিজে। ইউনূস সাহেব বলছে না, আমি ওদেরকে বললাম তোমরা একটা পার্টি করো, ওরা বলতেছে আমাদের তো কেউ চিনে না। আমি তাদের বললাম, ওদেরকে বললাম তোমাদের দেশের সমস্ত লোক চিনে, তারা পার্টি করতেছে। সবচেয়ে বড় ড্যামেজটা এনসিপি করে দিয়েছে ইউনূস সাহেব নিজে। এই কথা বলার মাধ্যমে উনি প্রমাণ করে দিয়েছেন এটা তার পার্টি, উনি প্রমাণ করছেন। আজকে আবার দেখেন 2-3টা ঘটনা বলি আমি আপনাকে। আজকে আবার সাজিদ আলম একটা স্ট্যাটাস দিছে, উনি তাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখার তার অনেক আকাঙ্ক্ষা 5 বছরের জন্য। 5 বছরের। তার মানে কি দাঁড়াচ্ছে যে উনিও ওই কিংকে পছন্দ করতেছেন, ওনাকে উনি ভালোভাবে কিং হিসেবে পাতে চান। আবার গতকালকে দেখলাম এক ইউটিউবার সে একটা থিওরি দিচ্ছে যে কিভাবে 2029 সাল পর্যন্ত ইউনূস সাহেবের থাকা উচিত। মিলে যায় কিন্তু এগুলো। তো এগুলি ইকুয়েশন ধরলে পরে মনে হয় যে ইউনূস সাহেব হয়তো থাকতে চান। আর ইউনূস সাহেবের একটা স্বভাব আছে, কোনো একটা পথ পেলে উনি ছাড়তে চান না, ওনার কোনো ছাড়ার ইতিহাস নাই, জোর করে ছাড়া দিলে ছাড়ে। গ্রামীণ ব্যাংকের জন্য যখন এমডি ছিলেন, গ্রামীণ ব্যাংকের নিয়মে আছে, অধ্যাদেশে আছে এমডির বয়স হবো 60 বছর, ওনার পর জন্য 71 বছর। তখন উনি আদালতের রায়ের কারণে ওনাকে ওখান থেকে সরতে হয়েছে, উনি তাও সরতে চান নাই। 10 বছরকে আপনি থাকবেন আমি থাকুক, আপনার এই অনুষ্ঠান ধরেন 40 মিনিটের, আপনার 55 মিনিট প্রথমে চালামু, এটা হবে? তো ওনার টেনুর হলো পর্যন্ত 60 পর্যন্ত, উনি 71 পর্যন্ত রয়েছেন, লজ্জাও পান না। না না, ওনাকে এটা তো উচিত না। এরকম আকাঙ্ক্ষা তো এই সরকারের নেই বলে অনেকে কে বললো মন্তব্য নেই? করে থাকেন। কে বললো নেই? আমি তো বলি আছে। জি নমুনা তো তাই কয়। জি, অনেকটা আপনার কাছে একই প্রশ্ন যে আপনারা কি মনে করেন কিনা যে আপনারা এক ধরনের সরকারের যদি অস্বীকার করে থাকেন বরাবরই, তারপরেও আপনাদের কি এই তকমাটাকে আপনারা কাটাতে পারবেন কিনা? এবং বিএনপি মহাসচিব যেমনটা মন্তব্য করেছেন যে তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আপনারা অনেকটা বিলম্ব করার জন্য চেষ্টা করেন আমি নির্বাচন। কয়েকটা জাস্ট ফ্যাক্ট বলি, তাহলে এই আলাপটা শেষ। যেমন মাসুদ কামাল ভাই নিজেই বলছেন যে সারা বাংলাদেশে গ্রাম শহর বিভিন্ন মফস্বল এলাকায় চাঁদাবাজির এক বিশাল মহোৎসব চলতেছে। সেই মহোৎসবের 80% মতো বিএনপির লোকজনের নাম আসতেছে। তো বিএনপির লোকজন কয়জন জেলে আছে? নাম আসতেছে 80% লোকজনের, ভাইয়ের দেওয়া রেফারেন্স অনুযায়ী যে তাদের নাম আসতেছে হলো তারা বিএনপির সাথে যুক্ত। তাহলে বিএনপির কয় পার্সেন্ট লোক জেলে আছে? খুব সিম্পল না, মানে নাম আসতেছে 80%, তার মানে তো কিছু মানুষ গ্রেপ্তার হচ্ছে। কতজন? তাহলে এখন আমাকে বলতেছে যে আমরা হলাম সরকারের কাছে সাহায্য নিচ্ছি, তাহলে এইটা সাহায্য না? তাহলে গ্রেপ্তার হচ্ছে না কেন? কেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে পারছে না? এই প্রশ্নটাও তো সাথে সাথে আসে, কেন নিতে পারছে না? আবার একই সাথে আপনি দেখেন, সেকেন্ড হইল স্থানীয় সরকার নির্বাচন হতে পারবে না, হবেই না। ঠিক আছে, এবং গ্রাম থেকে শুরু করেন, আমার বাড়ি শাল্লায়, সুনামগঞ্জে। আমি সুনামগঞ্জে অনেকদিন ধরে আমরা সাংগঠনিক সফরের মধ্যে ছিলাম। এই এলাকাগুলোর মধ্যে মনে করেন একটা ডেথ সার্টিফিকেট, একটা বার্থ সার্টিফিকেট বা খুবই সিম্পল যেগুলো উপজেলা পরিষদের কাজ, সেগুলো সময় লেগে যেতেছে। মানে খুব সিম্পল জিনিস। তো আপনি সেখানে একটা নির্বাচন যদি হয়, সেই নির্বাচন তো সবার জন্যই ভালো। বিএনপি মোস্ট পপুলার পার্টি, বিএনপি জিতবে, তাহলে ইলেকশন হোক, মানুষের এই জায়গাটায় সমস্যা নেই, মিটুক। বিএনপি কিন্তু সেটার সাথে রাজি না। কিন্তু একই সাথে কালকে কিন্তু কোর্টের রায়ে যখন মেয়র নির্বাচিত হয়ে গেলেন, দেখেন ঠিক 5ই অগস্টের পর চট্টগ্রামের মেয়র হইল। আমার মনে হয় না বেশি দিন মানে তফাৎ ছিল। আবার কালকে আমরা দেখলাম আমাদের ইশরাক ভাই তিনি মানে মেয়র হিসেবে দায়িত্ব নিচ্ছে। এখন পর্যন্ত তো ডিনায়াল মনে হয় বিএনপির পক্ষ থেকে আসে নাই, বা ডিনাই তো করে নাই যে আমরা দায়িত্ব নিচ্ছি না, আমি যতটুকু জানি তার মানে নিচ্ছে। তাহলে মানে সরকারের সুবিধাটা আসলে কার দিকে যাচ্ছে, কার ফেভারে যাচ্ছে? এখন আমরা যেটা বলতেছি, আমার যেটা মনে হয় আমাদের আগের জেনারেশনের লিডারশিপের কাছে, তারা আসলে ঠিক পুরানো ধাঁচেই আসলে আলাপগুলো করতে চায়, যে মঞ্চে একটা খুব তেজ বক্তব্য দিয়া। এবং ওইটাতে হয় কি, মাঝে মধ্যে দেখা যায় আমরা যারা আমরাও আসলে প্রভাবিত হই, আমরাও অনেকটা ওদের মতো আচরণ করার চেষ্টা করি। কিন্তু আমরা বলতেছি আমরা একটু ডিফারেন্ট প্লে করতে চাই, আমরা টেবিল টকে আসতে চাই, আমরা আলোচনায় আসতে চাই, সারা বাংলাদেশের কাছে আলোচনা হবে, লাইভ টেলিকাস্ট হবে। সমস্যা কি? বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল লাইভ হবে যে আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে কি মিটিং হইতেছে, রেকর্ডেড থাকবে, কে কোন পক্ষে পজিশন নিতেছে, কেন পজিশন নিতেছে। তো আপনি স্মার্ট ডিল করেন, আমরা সামনের দিনের ডিলটা করি। সামনের দিনের টেবিল টকের আয়োজনটা কিভাবে হবে, ডেমোক্রেটিক্যাল স্পেসটা কি দিয়ে তৈরি হবে, সেটা তৈরি করি। মঞ্চে উত্তেজনাকর বক্তব্য, আমরা এটা আবার রাজপথে নামতে হবে কেন? এখানে তো টেবিল ওপেন,
তো যেখানে টেবিল ওপেন সেখানে আমরা টেবিলে বসি, আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে একটা সমাধান বা একটা জায়গায় তৈরি করি, জনগণ আরো শার্প হোক, জনগণ আরো ভালো মতো দেখুক। অসংখ্য ধন্যবাদ। মাসুদ কামাল ভাই, নাহিদ ইসলাম এনসিপির যিনি আহ্বায়ক, তিনি বলেছেন যে 90-এর সময় আমরা দেখেছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের জন্য সরকার রাজি হলেও সেই সময় তিন জোড়ে যে রূপরেখা ছিল সেটা অনুযায়ী সংস্কারের জন্য রাজি হলো, পরে সেটি আসলে সরকার বাস্তবায়ন করেনি। এবার তারা আসলে কোনো ধরনের সুযোগ এই সরকারের হাতে ছাড়তে চায় না, বরং অন্তর্বর্তী সরকারের আমলেই এই সংস্কারগুলো শেষ করতে চায়। আপনার আসলে এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা? না, ব্যাপারটা আমি বলি না, এটা নাহিদ ইসলাম বলছে, এটা তার সদিচ্ছা থেকে বলছেন। যদি মানতে না চায় ভাই, আপনি কি করবেন? সবচেয়ে দেশের জন্য সবচেয়ে বড় দলিল কোনটা হবে? সংবিধান। সংবিধান এখন মানা হচ্ছে, মানলাম না, আপনি কি করবেন? মানলাম না, আপনি কিছু করতে পারবেন? সংবিধানে লেখা আছে এই এই ধারা বদলানো যাবে না, লেখা নিয়েছিল শেখ হাসিনা তার মতো করে লেখা নিয়েছিল। ওই লেখার কোনো মূল্য আছে? কোনো মূল্য বলাই তো আছে। সংবিধান কিভাবে সংস্কার করতে হবে সেটাও সংবিধানের মধ্যে বলা আছে। কোনো মূল্য আছে কথার? আপনি একটা সংস্কার করলেন। দেখেন, আমি একটা বেসিক কথা বলি আপনাকে, এটা বললে অনেকে আবার আটকে ওঠে এই কারণে, সংস্কারটা কে করবে? যে প্রথম আপনি বলেন না, সংস্কারটা কে করবে? সংস্কারটা যে সংস্কার করতে পারবে, পারার যোগ্যতা রাখে, সে করবে, সেই তো করবে। এখন যে সংস্কার কমিটিগুলি হয়েছে এগুলি কি আপনি তো মার্ক? আমি তো তাই মনে করি না। আমি তো মনে করি এই সংস্কার কমিশনগুলি ভালো হয় নাই। এই কমিশনগুলি উচিত ছিল, আমার বিবেচনায় উচিত ছিল শুরুতে পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের এখানে ঢুকানো। জি, সেটা তো চেষ্টা করা হয়েছিল, রাজি হয়, চেষ্টা করা হয় নাই। কে বললো চেষ্টা করা হয়েছিল? আসিফ মাহমুদ তার বইয়ে সংস্কার কমিশনে ঢুকানোর চেষ্টা করা হয় নাই। আচ্ছা আচ্ছা, আমি বলছি সংস্কার কমিশনে পলিটিক্যাল পার্টি লিডারদের ঢুকানো উচিত ছিল, মানে প্রত্যেক পার্টি থেকে প্রতিনিধি নেওয়া উচিত ছিল। নিলে কি হতো, এই এখন আর ঐক্যমত্য নিয়ে এত সময় ক্ষেপণ হতো না। এখন যেভাবে হচ্ছে, এটা তো একটা তারিনারি হচ্ছে। নিয়ে আসতে হবে বিদেশি লোককে, আলী রিয়াজ শাহ আমেরিকান নাগরিক রে ভাই, নিয়ে আসছে কামাল আহমেদ আমেরিকান নাগরিক। জি, তো এইগুলি দিয়ে এগুলি কি আমাদের জাতি হিসেবে আমাদের অপমান করা ছাড়া আর কিছু? আমাদের এখানে কোনো সংবিধান বিশেষজ্ঞ নাই? এই আমেরিকান আলী রিয়াজ এসে আমাদের ঠিক করে দেবো? এটা হয় রে ভাই। আমি মানি না তো এগুলো, আমার কাছে এগুলো আপনাদের মার্ক করা হয় না। সে যা করতেছে এগুলো যেমন পছন্দ হয় না। ধর্ম নিরপেক্ষতা বাতিল সংবিধান থেকে, আবার রাষ্ট্র ধর্ম আছে। এটা তো ইয়ার কি রে ভাই? আপনি ধর্ম শব্দটা রেখেন না, কোনো সমস্যা নাই। এইগুলি যেগুলো হচ্ছে এখন, এরা সংস্কার করতে পারবে, তাদের সে যোগ্যতা আছে। এনজিওদের করা সংস্কার, বিদেশিদের করা সংস্কার আমাদের এসে পলিটিক্যাল পার্টিগুলো মানবে, তাদেরও তো ইগো আছে না? এটা হবে না কি রে ভাই? আমি আপনাকে ছোট্ট 1 মিনিট একটু জানতে চাই যে বিএনপি মহাসচিব এটিও বলেছেন যে ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ দেশের মানুষকে উত্তেজনা মানে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উত্তেজক করে তুলছে আর কি। সেটি আসলে বাংলাদেশের মানুষকে করে লাভ হবে না, সেটা প্রতিহত করতে হবে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। আপনি কি মনে করেন যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্ররোচনায় করা হচ্ছে মানুষকে বিভক্ত করার জন্য? সামাজিক যোগাযোগ মাধ্যম পাওয়ারফুল, এতে কোনো সন্দেহ নেই। এবং এখানে বিদেশ থেকে কিছু উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে না তাও না, হচ্ছে। আবার তারা কিন্তু কিছু ভালো কাজও করছে। হাসিনার পতনের ক্ষেত্রে ওই বিদেশের ওই লোকগুলি ছিল না, প্রভাব ছিল না, পজিটিভ ভূমিকা ছিল না? ছিল তো। তারপরে আবার তাদের আবার নিজ এজেন্ডা আছে। যেমন উনি আলটিমেটলি উনি ফ্রান্স যখন বলছে, মানে পিনাকি ভট্টাচার্যকে বলছেন, পিনাকি ভট্টাচার্য আমারই তো বাইতে গেছে। উনি তো আমার অনেক কথা আপত্তি করে, আমাকে আলটিমেটাম দেয়, আমাকে উকিল নোটিশ পাঠায়, অনেক কিছু করতেছে। কিন্তু তারপরেও আমি বলবো, এটা আমি আমার সঙ্গে সমস্যা, এটা আমি হ্যান্ডেল করবো, কোনো সমস্যা নাই। বাট তারপরেও আমি বলবো, পিনাকি ভট্টাচার্যকে আমাদের আন্দোলনের কোনো ইতিবাচক ভূমিকা নাই? আছে তো রে ভাই, আছে তো। এবং সেটা বড় ভূমিকা আছে তার কাজে। আপনি একটা মানুষ হয় না, পৃথিবীর কোনো একটা মানুষ আপনি পাবেন না যার সব ভালো, আবার কোনো একটা মানুষ পাবেন না যার সব খারাপ। জি, অসংখ্য ধন্যবাদ। কিছু ভালো কিছু মন্দ, জি, ওইটা নিয়েই চলতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আপনার কাছে শেষ প্রশ্নটি করতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের দলের নেতা, মুখ্য সংগঠক তিনি হাসনাত আবদুল্লাহ, তিনি মন্তব্য করেছেন যে আমাদের দেশের লিডারশিপরা ভণ্ডামিতে ভরপুর। মানে উনি আসলে কাদের উল্লেখ করেছেন এবং কেন এই কথা ওনার বলতে হলো এই সময়? আসলে প্রথম বিষয় হলো কি, আমার যেটা মনে হয় আর কি, মানে অনেক এগুলো তো আসলে যখন বক্তব্য দিতে কেউ ওঠে তখন তো আসলে অনেক পলিটিক্যাল রেটরিক, সিচুয়েশন, কোথায় বক্তব্য দিচ্ছে, মানে ওইখানকার পারিপার্শ্বিক অবস্থাটা কি,
এই সব কিছু আসলে দেখা জরুরি। কিন্তু মনে করেন এই যে সাপোজ মনে করেন আমারও ওই যে মানে আজকে মাসুদ কামাল ভাইয়ের আলাপ দিয়েই আমার আলাপ হয়ে যেতেছে আর কি। মনে করেন এই যে চাঁদাবাজিটা যে হইতেছে, এই যে 80% চাঁদাবাজির গল্প কারা করতেছে? বিএনপি নেতারাই তো, তারা তো নেতাই। এখন আপনি মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে শেখ হাসিনার আমলে আমি একটা গল্প বলতাম আর কি, যে আসলে শেখ হাসিনা যেটা করছে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কয়েকটা শেখ হাসিনা বানাই দিছে। যে আজকে মনে করেন ঢাকায় এত, এইখানে একজন শেখ হাসিনা আছে, সে ওইখানে একচ্ছত্র অধিকারী, সে তার মতো করে সবকিছু করে। ফলে এই যে স্টাইল অফ লিডারশিপ, এখানে চাঁদাবাজি, নানান রকমের মনে করেন দুর্নীতি বা নানান রকমের কাজ, এইসব যে হচ্ছে, তো আসলে আমাদের যে একটা পলিটিক্যাল কালচার, মানে এটা তো আসলে একটা টোটাল পলিটিক্যাল কালচার, যে আমরা আসলে রাজনীতিকে কিভাবে দেখি, আমরা যারা রাজনীতিবিদ তারা কিভাবে কি, এটার কিন্তু একটা টোটাল কোনো ডায়াগ্রাম তৈরি হয়নি। ফলে আপনি আসলে জানেন না আপনার কি করতে হবে এখানে। সাপোজ আপনি ঠিক মনে করেন মানুষের কজের জন্য মুভ করবেন, কিন্তু আপনি দেখবেন আপনার আশেপাশে যে প্রতিযোগিতাটা হয় এই রাজনীতিতে, সেটা কিন্তু পুরোপুরি অফ শোডাউন অফ মানি। সো আমাদের এই পলিটিক্যাল যে সিনারিও, সেই পলিটিক্যাল সিনারিও আসলে পাল্টাবে কিনা, মানে কিভাবে এটা আসলে পাল্টাইতে পারে। শোডাউন অফ মানির কথা আপনি উল্লেখ করলেন, আমি কি একটু প্রশ্নটা করতে পারি কিনা যে শোডাউন অফ মানি আপনারাও করছেন? পঞ্চগড়ে দেখলাম সার্জিস আলম বিশাল আমি এটাতে 100 গাড়ি একবারে নিয়ে। আমি এক লাইনে একটা উত্তর দিব, একবারে খুব সিম্পল উত্তর। আমি প্রথমে একটা কথা বলছি যে আসলে আমরা বাংলাদেশের টোটাল যে পলিটিক্যাল কালচার, এই কালচারটার মধ্যে একটা বড় পরিবর্তন আনতে চাই। কিন্তু এখন সমস্যাটা কি হইতেছে? সমস্যাটা হইতেছে যখন আমরা এই কালচারটা পরিবর্তন করার জন্য আহ্বান জানাই, বা আমরা যখন টেবিল টকের আলোচনা করতে চাই যে রাজনীতিটা টেবিল টকে আসুক। আপনি মনে করেন আমেরিকান ইলেকশনে ডিবেট হয়, অফিসিয়াল ডিবেট হয়, তো আমরা বাংলাদেশে কেন এরকম করতে পারি না? কেন বাংলাদেশে মনে করেন যে আপনার কোটি টাকা খরচ করে পোস্টারিং করতে হবে এলাকায়? আপনি বলেন যে ইলেকশন কমিশন প্রত্যেক আসনে 25টা ডিবেট আয়োজন করবে, 25টা ওয়ার্ডে মানুষ যাবে, লোকাল মানুষ ডিবেট শুনবে, তারপর যার তার পছন্দ হবে সে ভোট দিবে। আপনি ওই কালচারে নিয়ে যাবেন? আপনি তো যাইতে চাইতেছেন না। আপনি আমার শোডাউন বলতেছেন যে সার্জিস আলম শোডাউন দিচ্ছে, কিন্তু বিএনপি প্রত্যেক নেতা রেগুলার শোডাউন দিচ্ছে। সো আপনি তো মানসিক যে কালচার, মানে মানসিকভাবে আপনি প্রমাণ করতেছেন যে আমি যদি এগুলো না করি, সো মানুষ আমাকে গুরুত্বপূর্ণ ভাববে না, কারণ এখানে কালচারটাও এরকম। তো এই কালচারটা এরকম যে আমিও মানে এই কালচারে ঢুকে যেতে পারি যে কোনো সময়, মানে আমার মধ্যেও এটা প্রভাব চলে আসতে পারে। কিন্তু বিষয়টা হলো আমরা এই কালচারটার এগেনস্ট। আমরা বলতেছি একটা পলিটিশিয়ানদের একটা সার্টেন ওয়ে আউট থাকতে হবে কাজের, মানে তাহলে যেটা হবে এই যে রাজনৈতিক যে রেশারেশি, রাজনৈতিক শোডাউন দিতে গিয়ে মারামারি, নানান রকমের এই যে হত্যার মতো ঘটনা রেগুলার আছে, মানে বাংলাদেশের পলিটিক্সে রেগুলার খুনের মার্ডারের ঘটনা আছে, এটা হইতে পারে নাকি? পলিটিক্স করতেছে তারা কেন একজন আরেকজনে মারবে? কিন্তু এই কালচারটা থেকে বাইরে হয়ে আসতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।